আজ আমাদের আলোচ্য বিষয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বুঝতে গেলে আমাদের একটি রাশি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। রাশিটা হলো ভরবেগ। এই রাশিটা সম্পর্কে আমরা ধারণা জন্মাই। আমাকে দুটো বল দেওয়া হয়েছে, দুটোর ভর রি 2 কিলো। একটা 3 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন প্রশ্ন করা হলো যে দুটো সমভরের বল তোমার কাছে ছুটে আসছে, একটা 3 মিটার পার সেকেন্ড বেগে, একটা 5 মিটার পার সেকেন্ড বেগে। কোনটা থামাতে বেশি কষ্ট হবে? একদম সাধারণ ধারণা থেকে বলো, এই দুটোর মধ্যে কোন বলটা থামাতে বেশি কষ্ট হবে? সাধারণ ধারণা থেকে বললে কি হবে না, বুঝতেই পারছি যেটা জোরে ছুটে আসছে সেটা থামাতে বেশি কষ্ট হবে। অর্থাৎ এ এবং বি বলের মধ্যে বি বলটাকে থামাতে আমাকে বেশি কষ্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো দ্বিতীয় কেস বলি। কেস নাম্বার 1। দুটো বল, একটা 2 কেজি, একটা 5 কেজি। দুটো বলই 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দুটো বল, এখন সেকেন্ড কেস, দুটো বল তোমাকে দেওয়া হয়েছে, দুটো বলই তোমার থেকে ছুটে আসছে। একটা ভর 2 কেজি, একটার 5 কেজি। দুটোরই বেগ সমান, ছুটে আসছে। এবারে বলো কোনটা থামাতে তোমাকে বেশি কষ্ট করতে হবে সাধারণ ধারণা থেকে, এ না বি? যার ভর বেশি তাকে থামাতে বেশি কষ্ট হবে। অর্থাৎ যেহেতু বি এর ভর বেশি, সেটা থামাতে বেশি কষ্ট হবে। একদম সাধারণ ধারণা থেকে। তাহলে প্রথম ধারণা থেকে কী পেলাম? দুটো সমভর হলে যার বেগ বেশি তাকে থামাতে বেশি কষ্ট হবে তোমার। আবার দুটোই যদি সমবেগে ছোটে, যার ভরটা বেশি তাকে থামাতে তোমাকে বেশি কষ্ট করতে হবে। কেস নাম্বার 3। দুটো বল, একটা 2 কিলো, একটা 5 কিলো। এ এবং বি দুটো বল। এখন এটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটা 3 মিটার পার সেকেন্ড বেগে আসছে। এখন দুটো বল, দুটো ভিন্ন ভর এবং দুটো ভিন্ন বেগের। এবারে বলো যে এদের মধ্যে কাকে থামাতে তোমাকে বেশি কষ্ট করতে হবে? আমরা সাধারণ ধারণা থেকে দুটো কেস থেকে আমরা বলেছিলাম বি বলটাকে থামাতে বেশি কষ্ট হবে। এখন দুটো ভিন্ন ভর এবং তাদের বেগও আলাদা। যার ভর কম তার বেগ বেশি, যার ভর বেশি তার বেগ কম। এখন কোনটাকে থামাতে বেশি কষ্ট করতে হবে? যখন এই রকম ধারণা এলো, তখন একটি নূতন রাশির ধারণার জন্ম নিল। কেন? কারণ এই দুটো ধারণা আমরা কেবলমাত্র ধারণার বশবর্তী হয়ে আমরা সাধারণ ধারণা থেকে এর উত্তরটা দিচ্ছিলাম। ফিজিক্স বা কনসেপ্টটা কি, যে কারণে এই দুটোর মধ্যে কোনটাকে থামাতে হবে আমি কি করে বলবো? কারণ যার ভর কম তার বেগ বেশি, যার ভর বেশি তার বেগ কম। এখন কি না,
ভরবেগ দিয়ে এই পুরো ঘটনাগুলোর প্রত্যেকটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলো। কি বলা হলো না, ভরবেগ কি একটা গতি ও ধর্মের সৃষ্টি করছে, অর্থাৎ বেগ এবং ভর এই দুটো থামাতে ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে কম কষ্ট বা বেশি কষ্ট হচ্ছিল। এখন তাহলে ভরবেগ হচ্ছে ভর ও বেগ এই দুটো রাশির গুণফলে একটি রাশির সৃষ্টি করা হলো, যে এই সব ঘটনার সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে চেষ্টা হলো। কি বলা হলো না, ভর ও বেগ এই দুটোর গুণফলে একটি রাশি ভরবেগ, যে কিনা নির্ধারণ করে যে কোনটা থামাতে বেশি কষ্ট হবে, কোনটা থামাতে কম কষ্ট হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমি কেস নাম্বার 3 তাতে আগে ব্যাখ্যা দিই, তারপর আগের দুটো সায়েন্টিফিক ব্যাখ্যা দেবো। এগুলো ধারণার বশবর্তী ব্যাখ্যা দিয়েছিলাম, এবার সায়েন্টিফিক ব্যাখ্যা দেবো। ভর ও বেগ, ভর এবং বেগের সমন্বয়। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করব, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, আর ভরবেগকে আমরা ছোট হাতের পি দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ এই রাশিটাকে গণনা করব কি করে না, ভর এবং বেগের গুণফল দ্বারা। তাহলে এক্ষেত্রে এই প্রথমটার ক্ষেত্রে ভরবেগ P1 সমান কত হবে, ভর কত 2, বেগ কত 5, গুণ করলে কত হচ্ছে 10। দ্বিতীয়টার ক্ষেত্রে ভরবেগ P2 সমান কি, এর ভর কত 5, বেগ কত 3, সমান কত 15। এক্ষেত্রে এর ভরবেগ হয়েছে 10, এর ভরবেগ হয়েছে 15 হয়েছে। তাহলে কোনটা বেশি কষ্ট হবে? আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে আমি একটু হিসেব করি এবং ধারণার থেকে উত্তরটা পাওয়ার চেষ্টা করি। এর ক্ষেত্রে ভরবেগ 2 গুণিতক 3 কত হচ্ছিল 6, এর ক্ষেত্রে 2 গুণিতক 5 সমান কত 10। কোনটা থামাতে বেশি কষ্ট হচ্ছিল? 6 10-এর মধ্যে কে বড়? 10, তাই বিটাকে থামাতে বেশি কষ্ট হচ্ছিল। এবারে বলো এটার ক্ষেত্রে ভরবেগ কত, 2 গুণিতক 3 সমান কত 6, এটার ক্ষেত্রে 5 ভর গুণিতক বেগ সমান কত 15। তাহলে এর 6 15-এর মধ্যে কে বড়? 15। তাহলে 5 বিটাকে থামাতে বেশি কষ্ট হচ্ছে। অর্থাৎ এই দুটোর ব্যাখ্যা থেকে আমরা কি পাচ্ছি, যার ভরবেগ বেশি তাকে থামাতে বেশি কষ্ট করতে হয়। এবারে বলো এই দুটোর মধ্যে কার ভরবেগ বেশি? তাহলে কোনটাকে থামাতে বেশি কষ্ট হবে? বিকে। অর্থাৎ কি পেলাম না, কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভরবেগ। অর্থাৎ যার ভরবেগ বেশি তাকে থামাতে বেশি কষ্ট করতে হয়। এই ভরবেগ এই রাশিটার স্কেলার না ভেক্টর রাশি হয়েছে ভরবেগের ধারণা। চলো, ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি? বেগ এবং ভরের মধ্যে ভরটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি, বেগটা ভেক্টর রাশি। অবভিয়াসলি যেহেতু স্কেলার এবং ভেক্টরের গুণফল সর্বদা ভেক্টর রাশি হয়, তাই ভরবেগ কী রাশি হবে? ভেক্টর রাশি। তাহলে ভরবেগ হয়ে গেল ভেক্টর রাশি 1। 2 নম্বর, এর একক কি হবে? একক ভর সিজিএস পদ্ধতিতে গ্রাম, বেগের একক ইন্টু সেমি পার সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে? গ্রাম সেমি পার সেকেন্ড। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে ভরের একক কিগ্রা, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে একক কি দাঁড়াচ্ছে এসআই পদ্ধতিতে? কিগ্রা মিটার পার সেকেন্ড। তাহলে সবগুলোর ক্ষেত্রে ইউনিটটা আশা করি বলতে পারবে। 6 কিগ্রাম মিটার পার সেকেন্ড, 10 কিগ্রাম মিটার পার সেকেন্ড হয়েছে প্রত্যেকটা ইউনিট। এবারে বলি মাত্রা। মাত্রা কার? ভরবেগের। কি হবে? ভরের মাত্রা এম মূল রাশি, তার একক হয় মাত্রা হয় এম, বেগের মাত্রা এল টি টু দি পার -1। তাহলে ভরবেগের মাত্রা কি হচ্ছে? এম এল টি টু দি পার -1 হচ্ছে। আচ্ছা, অর্থাৎ যার ক্ষেত্রে ভরবেগ বেশি তার ক্ষেত্রে বেশি কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে মানে ধরো বলটা ছুটে আসছে, তুমি থামাতে গেলে কী করতে হবে? ঠেলা দিতে হবে, বল প্রয়োগ করতে হবে। তাহলে যার ভর বেশি তাকে বল বেশি প্রয়োগ করতে হবে, যার
ভরবেগ কম, তার ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হবে থামাতে গেলে। এইটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়েছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে, আসি এক সেকেন্ড আসি, এটা একটু মুছে নিই, নোট ডাউন করে নাও। আমি মুছে নিই, প্রত্যেকটা কনসেপ্ট খাতায় নোট ডাউন করো, তারপরে আমি আসছি। ধরো এম ভরের একটি বস্তু, সেটা ইউ বেগে চলছিল। এম ভরের বস্তু ইউ বেগে চলছিল, তাহলে ভরবেগ কত? এম ইউ, ইউ সমবেগে চলছিল। এর বেগটাকে পরিবর্তন করতে চাইছি। সমবেগে চলা বস্তুর বেগের পরিবর্তন কে করে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে ধারণা পেয়েছিলাম। কে? যদি তার উপরে তুমি বল প্রয়োগ করতে থাকো, তাহলে তার বেগটা পরিবর্তন হবে। ধরো তার বেগটা পরিবর্তন হয়ে ভি হলো, কী জন্য? বল প্রয়োগের জন্য। বল প্রয়োগ করে তার বেগটাকে করে দেওয়া হয়েছে ভি। তাহলে এখন ভরবেগ কত? ভরবেগ এখন এম ভি। ধরো এই পরিবর্তনটা করতে টি সময় ধরে তুমি বল প্রয়োগ করেছিলে, টি সময় ধরে বল প্রয়োগ করেছিলে, যার ফলে বেগটা ইউ থেকে ভি হলো। তাহলে যে বেগটা প্রথমে ছিল সেই হিসাবে আমরা তাকে বলছি প্রাথমিক ভরবেগ। যেটা পরে বেগ হলো তখন যে ভরবেগটাকে, সেই ভরবেগটাকে আমরা বলছি শেষ বা অন্তিম ভরবেগ। কি বলা হচ্ছে? এই ভরবেগের পরিবর্তন তাহলে কত? ভরবেগের পরিবর্তন। পরিবর্তন মানে কি লিখতে পারি? ধরো প্রাথমিক ভরবেগটাকে P1 বলেছিলাম, পরের ভরবেগটাকে P2 বলেছিলাম, পি দ্বারা আমি প্রকাশ করেছিলাম ভরবেগটাকে, P = mv পেয়েছিলাম। তাহলে পরিবর্তন কি না P2 মাইনাস অফ P1। মেবি হতে পারে P1 বেশি, এক্ষেত্রে আমরা বলছি P2 গ্রেটার দেন P1। যদি P1 গ্রেটার দেন হয় তাহলে P1 মাইনাস P2 হবে। তাহলে ভরবেগের পরিবর্তন হলো P2 মাইনাস P1। পরিবর্তনের হার কত? ভর বেগের পরিবর্তনের হার কত হচ্ছে? হার মানে কার? সময়ের সাপেক্ষে কত সময় পরিবর্তনটা হচ্ছে, সেই সময়কে দিয়ে ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার বেরিয়ে আসবে। কত সময় পরিবর্তনটা হয়েছিল? টি সময়, তাই টি দিয়ে ভাগ করেছে সময়। নিউটন বলছেন যে এই পরিবর্তনটা অনেক বেশি হবে যদি বলটা বেশি প্রযুক্ত হয়, পরিবর্তনটা কম হবে যদি বলটা কম হয়। তাহলে বলের সাথে এই পরিবর্তনের হার কি হবে? সমানুপাতিক সম্পর্কে, অর্থাৎ প্রযুক্ত বল ভ্যারিজিয়াস ভরবেগের পরিবর্তনের হার। এইটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রেই বলা হয়েছে। কি বলা হলো? তাহলে বলা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়েছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক মানে যত বেশি বল প্রয়োগ করবে পরিবর্তনটা তত বেশি হবে, যত কম বল প্রয়োগ করবে ভরবেগের পরিবর্তনটা কম হবে। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে। এইবারে শেষ লাইনটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র শেষ লাইনটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভরবেগ কী রাশি পেয়েছিলাম? স্কেলার না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। বল কী রাশি? ভেক্টর রাশি। তাহলে কি বলা হচ্ছে? ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। অর্থাৎ বল তুমি যেদিকে প্রয়োগ করবে, ধরো ওই বস্তুটা স্থির ছিল, তুমি এর উপরে একটা বল প্রয়োগ করলে। আচ্ছা বলো, প্রথমে বস্তুর বেগটা ছিল 0, স্থির ছিল মানে, তাহলে ভরবেগ কত ছিল? m ইন্টু ভি, দ্যাট ইজ 0, কারণ দাঁড়াচ্ছে m গুণিতক 0 সমান 0। এবারে এই বস্তুটার উপরে তুমি একটা বল প্রয়োগ করলে, কোন দিকে? এদিকে। তাহলে এই বস্তুটা গতিশীল কোন দিকে হবে? ওই দিকে। প্রযুক্ত বল কোন দিকে ছিল? এদিকে। তাহলে বেগটা বাড়বে। আমি বলকে একটা কিক করলাম, যেদিকে কিক করলাম সেদিকে ছুটবে। তাহলে বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগ
ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এই ভরবেগটা এখন কত, ভরবেগ এম ইন্টু ভি। আগে কত ছিল 0, এখন কত mv। পরিবর্তন কোন দিকে হচ্ছে, ওই দিকে। কোন দিকে না, বল যেদিকে হচ্ছে সেদিকে ভরবেগের পরিবর্তন হচ্ছে। শেষ লাইনটা, অর্থাৎ পুরো সূত্রটা কি বলা হচ্ছে, পুরো কনসেপ্টটাতে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা, এইবার এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এখান থেকে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করি। কি সমীকরণ? এফ, এটা সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটা ধ্রুবক নিয়ে এলাম। কেটাকে কি বলছি, ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। সমান কি P2, P2টা কত দেখো, P2টা ছিল এম ভি মাইনাস P1 কত ছিল, এম ইউ বাই টি। হয়েছে? তাহলে কে এম কমন নিয়ে নিয়েছি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা বলো তো বেগের পরিবর্তনের হার, দেখো অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ বাই সময়, তার মানে কী হচ্ছে, এটা ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু এম ইন্টু ত্বরণ, ত্বরণটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, কারণ আমরা এ সমান জানি ভি মাইনাস ইউ বাই টি, তাই আমি লিখেছি। তাহলে কি পেলাম সমীকরণটা, এফ সমান পেয়েছি কে ইন্টু এম ইন্টু এ, এই সমীকরণটা পেয়েছি। কি থেকে পেলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের থেকে। এবারে বলছি যদি এম ইজিক্যাল টু 1 হয়, এফ 1 হলে অর্থাৎ একক মানের বল প্রয়োগ করলে বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করে যে বল, তাকে বলা হয় একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে একক বল বলে। সবগুলো যদি 1 হয় তাহলে কে এর মানটা এই রাশিমালাটায় বসালে 1 ইন্টু 1 ইন্টু 1, কে এর মানটা কত হবে 1। অর্থাৎ বলের সংজ্ঞা থেকে আমরা পাই, বলের সংজ্ঞা থেকে একটা এক ডাইন বল প্রয়োগ করা হলো, তাহলে এটা সমান কে সমান 1 হবে। তাহলে সমীকরণটা কী দাঁড়াবে, এফ সমান এম এ, এইটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এটা কি পেলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। আচ্ছা ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? আচ্ছা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্লিয়ার হলো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ ক্লিয়ার হলো, ছেপে দাও, নোট করে নাও এটা পুরোটা। হচ্ছে? আচ্ছা এবারে আমরা বলছি তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমি কি পেলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেলাম বলের পরিমাপ। কিভাবে বলের পরিমাপ করা যাবে, একটা রাশিমালা পেয়েছি, যেখানে বলের রাশিমালা পেয়েছি। কি পেয়েছি, বলের রাশিমালাটা এরকম পেয়েছি যে বলের রাশিমালা পেয়েছি, বল পরিমাপ করতে পারি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি করতে পারি বলের পরিমাপ। কিভাবে বলের পরিমাপ করতে পারি, 1 নম্বর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই, বলের পরিমাপ কীভাবে আমরা পেয়েছি, বল সমান ভর গুণিতক ত্বরণ, এটা পেয়েছি, এটা পেয়েছি। আচ্ছা তাহলে এই বলের পরিমাপটা দেখো, আমরা যদি বল নির্ণয় করতে চাই, ভর এবং বস্তুতে যত ত্বরণ সৃষ্টি হয়েছে এই দুটোকে গুণ করলে আমরা বল পাবো, তাহলে বলের পরিমাপ। আর আরেকটা পেয়েছি বলের অভিমুখে ত্বরণ বা মন্দনের অভিমুখের ধারণা, অভিমুখের ধারণা, অর্থাৎ বলের অভিমুখেই হবে গিয়ে ত্বরণের অভিমুখ, এই ধারণাটা পেয়েছি আমরা। এই যে বলের অভিমুখে ত্বরণের অভিমুখের ধারণা পেয়েছি এবং বলের পরিমাপ পেয়েছি,
এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি বলের একক। আরটা পেয়েছি বলের একক 3 নম্বর, আমি লিখতে পারি, এখানটাতে লিখে দিই বলের একক। কিভাবে করতে পারি এককটা? আমরা যেহেতু বল সমান ভর গুণিতক ত্বরণ পেয়েছি, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা একক বলবো। কিভাবে বলবো? সিজিএস পদ্ধতিতে বলের সিজিএসের কোন কোন দুটো রাশির গুণফল? ভর ইন্টু ত্বরণ। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই দুটো রাশির একককে গুণ করলে আমরা বলের একক তাহলে পেয়ে যাব কি না, যেহেতু পেয়েছি বল এবং ত্বরণ, তাহলে বলের একক হবে সিজিএস পদ্ধতিতে গ্রামের একক, ভরের একক গুণিতক ত্বরণের একক গুণ করলে। এই কথাটাকে আমরা এক কথায় বলি ডাইন। এসআই পদ্ধতিতে আমরা কি পাবো? ভরের একক। সিজিএস এসআই পদ্ধতিতে কি হবে? কিলোগ্রাম। আর ত্বরণের একক কি বলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা পাচ্ছি। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কী পাচ্ছি? গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কীভাবে এলো ক্লিয়ার? ভরের একক সিজিএস পদ্ধতিতে বসিয়েছি, ত্বরণের একক সিজিএস পদ্ধতিতে বসিয়েছি। এসআই পদ্ধতিতে যখন করছি ভরের একক এসআই পদ্ধতিতে বসিয়েছি, ত্বরণের একক। এই কথাটাকে এক কথায় আমরা বলি, প্রকাশ করি নিউটন দ্বারা। যে ডাইন নিউটন, এটাকে এপিএস পদ্ধতিতে যদি তুমি বলো তাহলে বলতে পারো কি? ভরের একক হয় এপিএস পদ্ধতিতে পাউন্ড গুণিতক ত্বরণের একক ফুট পার সেকেন্ড স্কোয়ার। এই কথাটাকে এক কথায় আমরা বলি পাউন্ডাল। এক কথায় কি বলি? পাউন্ডাল। এই যে ডাইন, নিউটন, পাউন্ডাল, এগুলোকে বলের পরম একক বলে। এগুলো বলের কি একক? পরম একক। ডাইন, নিউটন, পাউন্ডাল। তাহলে বলের পরম একক কী কী পেলে? ডাইন, পাউন্ডাল এবং নিউটন। এবার আমরা আসি আরেকটা একক বলের হয়, বলের দুটো একক হয়। একটাকে আমি বললাম পরম একক, যেগুলো এক্ষুনি আলোচনা করলাম আমরা। আরেকটা একক হয় অভিকর্ষীয় একক। কীভাবে পাচ্ছি অভিকর্ষীয় একক? অভিকর্ষীয় একক একটা বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, সেই টানটাকে আমরা ফিজিক্সের ভাষায় কী বলি? বল। তখন যে এককগুলোকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হচ্ছে গিয়ে গ্রাম ভার, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ভার। ভার বা ওজন সেটাও কিন্তু একটা বল, সেই হিসাবে আমি এককগুলোকে বলছি গ্রাম ভার, কিলোগ্রাম ভার। তাহলে এপিএস পদ্ধতিতে কী বলবে? পাউন্ড ভার। এপিএস পদ্ধতিতে কী বলবে? যেহেতু পাউন্ড, পাউন্ড ভার। এই দুটো পরম একক এবং অভিকর্ষীয় এককের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কীরকম করে করতে পারি? তার আগে আমি একটু সংজ্ঞাগুলো বলবার চেষ্টা করি। ধরো তোমাকে বললো ডাইনের সংজ্ঞা বলো। এফ, দেখো কত সুন্দরভাবে মনে রাখতে পারি। এফ ইজিক্যাল টু পেয়েছি এম এ। যদি এম ইজিক্যাল টু 1 হয়, তাহলে এ ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে এফ কত হবে? 1। তাহলে আমি এক ডাইনের সংজ্ঞা বলছি। কীভাবে বলছি? ধরো সিজিএস পদ্ধতিতে বলছি ডাইনের সংজ্ঞা। 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে মানের বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাকে আমরা বলছি এক ডাইন। কি বললাম কথাটা? 1 গ্রাম ভরের কোন পদ্ধতিতে ইউনিট? এক ডাইনের সংজ্ঞা বলছি। ডাইন কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে মানের বল প্রয়োগ করলে, এক ডাইনের সংজ্ঞা বলছি, যে মানের বল প্রয়োগ করলে, সেটা এক ডাইনেরই, যে মানের বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলছি এক ডাইন। আশা করি নিউটনের সংজ্ঞাটা বলতে পারবে। ট্রাই করো, মাথায় এসেছে? চলো আমার সাথে মিলিয়ে নাও, ঠিক এলো কিনা তোমার মাথায়। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুতে যে মানের বল প্রয়োগ করলে 1
মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে আমরা বলবো 1 নিউটন। পাউন্ডাল আশা করি লিখতে পারবে, আমি আর বললাম না, আশা করি করবে। যদি বলে গ্রাম ভারের সংজ্ঞা দাও তাহলে কি বলবে? 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে টানে তাকে 1 গ্রাম ভর বলে। কিলোগ্রাম ভার কি বলবে তাহলে? 1 কিলোগ্রাম ভরের বস্তুকে যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে তাকে 1 কিলোগ্রাম ভার বলে। আচ্ছা আচ্ছা, এখানটাতে এই ধারণাটা আছে কিনা দেখো। ভার সমান কি পেয়েছি? ভর গুণিতক ত্বরণ সমান ভার বা ওজন। আমাকে অভিকর্ষ একক আমি লিখছি সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার। এই কথাটার মানে কি না, 1 গ্রাম ভারের বস্তু ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা গুণ করলেই হয়। কেন সরি ইন্টু জি সেমি পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ, কেন ত্বরণটা জি বললাম? একটা ভরের বস্তুকে তুমি ছেড়ে দিলে, এই অবস্থা থেকে ছেড়ে দিলে পড়বে, এটা কি এখন কি আছে? স্থির। ছেড়ে দিলে এর কী হবে? বেগটা বৃদ্ধি পাবে। বিনা মাথায় যখন পড়ে তখন বস্তুতে কী ত্বরণ সৃষ্টি হয়? অভিকর্ষজ ত্বরণ। এইটাকে কী ত্বরণ বলে? অভিকর্ষজ ত্বরণ। এইখানটাতে যে ত্বরণটা ছিল সেটা কী ত্বরণ ছিল? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? ছোট হাতের জি দ্বারা। তাহলে 1 গ্রাম ভার সমান 1 গ্রাম ইন্টু জি অভিকর্ষ ত্বরণ সেমি পার সেকেন্ড স্কোয়ার। এর মান একটা সিজিএস বলতে একটা আছে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কী পাচ্ছি? 1 আর জি এ গুণ করলে জি, ইউনিটটা পুরো একসাথে লিখছি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। দেখো দেখি এইটা কি পাচ্ছ? ডাইন পাচ্ছ? তাহলে লিখতে পারো জি ডাইন। তাহলে 1 গ্রাম ভর সমান কত ডাইন? জি ডাইন। জি কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি জি এর মান 980 বা 81 ডাইন 1 গ্রাম ভার সমান। অর্থাৎ এখানে একটা সুন্দর রিলেশন পেলাম। কি রিলেশন পেলাম? বলের পরম একক এবং অভিকর্ষ এককের মধ্যে একটা সম্পর্ক পেলাম। কি পেলাম? পেলাম এরকমই, বলের পরম একক এবং অভিকর্ষীয় একক 1 অভিকর্ষীয় একক সমান জি ইন্টু পরম একক। তুমি যে কোনো পদ্ধতি বলতে, তুমি তাহলে এখান থেকে নিউটন এবং কিলোগ্রাম ভারের মধ্যে রিলেশন বলতে পারবে। চলো বলো, এরকম হিসাবে বলতে পারবে। কি বলেছি? 1 অভিকর্ষ একক। এসআই পদ্ধতিতে অভিকর্ষ একক কি? 1 কিলোগ্রাম ওয়েট, কিলোগ্রাম ভার সমান জি। এসআই পদ্ধতিতে জি এর মান 9.81 সমান পরম একক কি? নিউটন। ক্লিয়ার হলো? ওকে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্লিয়ার হলো। এখান থেকে কী কী প্রশ্ন থাকে? প্রথমত কথা, ভরবেগ কাকে বলে করতে হবে, ভরবেগ কী জাতীয় রাশি, ভরবেগের মাত্রা, প্রশ্নগুলো বলছি নোট ডাউন করে নেবে। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। হয়েছে? ভরবেগ কী রাশি? ভেক্টর রাশি। ভরবেগের মাত্রা কি? ml (10⁻⁻1). ভরবেগের একক কি? সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। হচ্ছে? এরপরে আসছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। লিখে নিউটনের গতিসূত্র থেকে এই সমীকরণটা প্রতিষ্ঠা করো। দেখিয়েছি, নোট ডাউন করেছো, প্রতিষ্ঠা করতে বলে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি পাওয়া যায়? হচ্ছে বলের কটা একক আছে? বলের দুটো একক আছে, পরম একক এবং অভিকর্ষ একক। পরম একক এবং অভিকর্ষ এককের মধ্যে সম্পর্ক কী যদি বলে? এইটা 1 অভিকর্ষ একক সমান জি ইন্টু পরম একক। নিউটন কাকে বলে, ডাইন কাকে বলে, পাউন্ডাল কাকে বলে, গ্রাম ভার কাকে বলে, কিলোগ্রাম ভার কাকে বলে। যে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো করতে হবে। এই প্রশ্নগুলো করলে মোটামুটিভাবে আমরা এই জায়গায় করতে পারবো। এছাড়া নেক্সট ক্লাসে আমরা এই সূত্রের ইকুয়েশনটা আমরা জেনে রাখবো এবং পরে আমরা প্রবলেমগুলো আসবো পদার্থবিদ্যায় অঙ্ক করবার সময়। কী কী অঙ্ক আসবে, কীভাবে অঙ্কগুলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ।